হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণপ্রেমী পরিবারে আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি জগন্নাথের কৃপায়, মাধবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও একটা নতুন প্রসাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ দেখাবো ব্রোকলির দুটি রান্না, যেটা আবার একেবারে প্রায় মশলাবিহীন বলতে পারেন। এরম পুষ্টিকর উপায়ে যদি এইভাবে ব্রোকলি রান্না করা যায়, তেমনি ব্রোকলি যেমন পুষ্টিগুণ বজায় থাকে, তেমনি অনেকক্ষণ পেটও ভরা রাখবে। আর এই ব্রোকলির পুষ্টিগুণ যদি বলা যায়, কোনো অংশেই কিন্তু কম নয়। এই পেটের প্রোটিন, ফ্যাট, ফাইবার ভরা একটি খাবার ব্রোকলি বলতে পারেন। আর এই ব্রোকলি খেলে কিন্তু অনেকক্ষণ যেমন পেট ভরা থাকে, তেমনি পুষ্টিকরও বটে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপিটা। এখন আমি রান্নাঘরে একটা ব্রোকলি নিয়ে চলে এলাম। আর ব্রোকলিটা কিন্তু এখন বাজারে আপনারা খুবই কম দামে পাবেন। এই একটা ব্রোকলি কিন্তু আমি মাত্র 10 টাকায় কিনেছি। তবে আজকে শুধু ব্রোকলি নয়, ব্রোকলির ডাঁটাটাও ফেলে দেব না, এই ডাঁটাটাও কিন্তু রান্নার কাজে ব্যবহার করব। ব্রোকলি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তবে ব্রোকলি যদি একদম ভালো করে কষিয়ে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু ব্রোকলির কোনো পুষ্টিগুণই থাকে না। সে ব্রোকলি কেন, যে কোনো সবজি যখন আমরা মুখের স্বাদের জন্য রান্না করে থাকি অতিরিক্ত মশলা দিয়ে, সেই রান্না কিন্তু পুষ্টিকর হয় না। শুধুমাত্র মুখের স্বাদ বজায় রাখার জন্য আমরা মশলা দিয়ে রান্না করি। আজকে কিন্তু একদম প্রায় মশলাবিহীন রান্না এটা বলতে পারেন। তো প্রথমেই ব্রোকলিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন ব্রোকলির এই যে খোসার অংশটা থাকে, খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এটা থাকলে পরে ব্রোকলি যখন খাবেন, তখন কিন্তু এই খোসাগুলো মুখে পড়লে একদমই খেতে ভালো লাগবে না। তাই প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আর এই মোটার অংশটা একটু ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। তারপর ব্রোকলিটাকে 2 ভাগে ভাগ করতে পারেন বা একটু বড় সাইজও রাখতে পারেন। রান্না করতে করতে ভগবানের খুব সুন্দর নামও শুনতে পাচ্ছি। আসলে পাশের বাড়িতেই একটা ছোট্ট বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল, তো তাই ওনারা সকাল থেকে এরকম মাইক চালাচ্ছেন। যেহেতু গানটা ভগবানের, তাই শুনতেও ভালো লাগছে, তাই গানটা আমি ডিলিট করিনি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তো বন্ধুরা, গানটা শুনতে শুনতে আপনারাও পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে যেমন ব্রোকলি খোসা ছাড়িয়ে নিয়েছি, ঠিক একইভাবে ব্রোকলি যে কাণ্ডটা থাকে, নিচে শক্ত অংশটা, ওই অংশটারও খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই অংশটা কিন্তু ফেলে দেব না, কেন এই অংশটা কিন্তু খুবই নরম হয় আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। তাই এইভাবে ব্রোকলি খোসা ছাড়িয়ে নিয়ে আমরা ব্রোকলিগুলোকে প্রথমে রেডি করে নিচ্ছি। কিন্তু বন্ধুরা, যখনই ব্রোকলি কাটবেন বা যে কোনো সবজি কাটেন না কেন, কাটার আগে কিন্তু সবজিগুলোকে ধুয়ে নেবেন। কাটার পরে ধোবেন না, সেক্ষেত্রে কিন্তু সবজির পুষ্টিগুণ অনেকটা কমে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু ব্রোকলিটা আমি আগে ধুয়ে তারপরেই কেটেছি। আপনারাও এইভাবে ধুয়ে তারপরে কাটার চেষ্টা করবেন। তো এদিকে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসালাম এবং কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা প্রথমে ঢাকা দিয়ে কিছুক্ষণ গরম করে নেব। জলটা গরম হয়ে গেলে এখন এরকমই একটা ঝাঁঝরি এই জলের উপর রেখে দিচ্ছি। এরকম ঝাঁঝরি আপনাদের বাড়িতে যদি না থাকে, অধিক ছিদ্রযুক্ত যে পাতিলাগুলো হয় সেগুলোও এখানে দিতে পারেন। তার উপর এই সেই ঝাঁঝরি বলুন বা পাতিলাগুলো এইভাবে গরম জলের উপর রেখে কেটে রাখা ব্রোকলিগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা করে জাস্ট ভাপিয়ে নেব। তবে বেশি একদম সেদ্ধ করা যাবে না, তাই এখন ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট ভাপিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 2-3 মিনিট ভাপিয়ে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন ব্রোকলির কালারগুলো যেমন সুন্দর আছে, তেমনি আবার অতিরিক্ত নরমও হয়ে যায়নি। এরকম অবস্থায় কিন্তু ব্রোকলিগুলো নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ব্রোকলিগুলো ভাপানো হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন ভাপিয়ে নেওয়া জলটা ফেলে দিলাম, দিয়ে কড়াইটা ভালো করে মুছে আবারও উনুনে বসিয়ে দিলাম।
এদিকে যে ব্রোকলিটা ভাপিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ ব্রোকলি আমরা তুলে রেখে দেব অপর একটি রান্নার জন্য। যেহেতু বন্ধুরা বলেছি আজকে দুটো রান্না করে দেখাবো, তাই কিছুটা পরিমাণ ব্রোকলি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এদিকে কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটুখানি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিং। হিংটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার টেস্ট যেমন ভালো হয় তেমনি গন্ধটাও খুব সুন্দর হয়। তো মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। ফোড়নটার থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এখন এখানে বয়েল করে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলেন আজকের এই রান্নাটা প্রায় কমপ্লিট বলতে পারেন। শুধু একটু ঢাকা দিয়ে আরও 1-1.5 মিনিট একটু নেড়ে নিলেই কিন্তু এই রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা করার জন্য দেখতেই পেলেন বন্ধুরা সেরকম কিন্তু কোনো মশলারই প্রয়োজন হলো না, না আদা, না টমেটো, না হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছুই কিন্তু এখানে প্রয়োজন হলো না। শুধু এই ফোড়ন দিয়েই কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। এতে যেমন পুষ্টিগুণও বজায় থাকে তেমনি খেতেও খুবই সুন্দর হয়। সবার শেষে নামানোর আগে ওপরে হালকা করে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তিল। এই তিলটা দেওয়ার কারণে কিন্তু এই ব্রোকলিগুলো খেতে আরও বেশি ভালো লাগে। অনেকে তো থাকেন যারা ব্রোকলি শুধু হালকা এইভাবে ভাপিয়ে নিয়ে লবণ মাখিয়ে খেয়ে নেয়, কিন্তু একটু খেতে ভালো লাগবে বলে একটুখানি কড়াইতে নেড়ে দিলাম। বন্ধুরা এই রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পেলেন রান্নাটা করা যেমন সহজ তেমনি করতেও বেশি সময় লাগে না। তো একটা রান্না কিন্তু আমার হয়েই গেল। এখন পরবর্তী রান্নাতে যাব, তবে সেক্ষেত্রে কিন্তু আর উনুন ধরানোর প্রয়োজন নেই, এমনিতেই এই পদটা বানানো যাবে। তার জন্য এখানে প্রথমে নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ শসা কুচি, কিছুটা পরিমাণ গাজর কুচি, একটুখানি বিট কুচি, আর একটা টমেটো কুচি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি তুলে রাখা ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো। তারপর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিছুটা পরিমাণ ভাজা ছোলা। এই ছোলা আর একটুখানি বাদাম দেওয়ার কারণে কিন্তু এই ব্রোকলির টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। এটাকে আপনারা স্যালাডও বলতে পারেন, তবে যে বাচ্চারা এই ব্রোকলি খেতে পছন্দ করে না তাদের এইভাবে ব্রোকলিগুলো ভাপিয়ে নিয়ে এই স্যালাডের মতো করে দেবেন। দেখবেন এই ছোলা বাদাম থাকার কারণে কিন্তু তারা ব্রোকলিগুলো খেয়েই নিচ্ছে। তো এখানে অল্প একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তবে বাচ্চারা খেলে সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। দিলাম বিট লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা কিন্তু একদম ঘরে বানানো, এতে কেনা জিরের গুঁড়ো দিলে কিন্তু সেই গন্ধটা আসে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এই তিলটা হালকা করে রোস্ট করেও দিতে পারেন বা এমনি কাঁচা দিলেও অসুবিধে নেই। এই তিলের পুষ্টিগুণ তো আপনাদের সবারই প্রায় জানা। তিল কিন্তু একদম ক্যালসিয়াম সমৃদ্ধ হয়। যাদের হাঁটু ব্যথা বা গাঁটে গাঁটে ব্যথা হয় তারা যদি প্রত্যেক দিন 1 চামচ পরিমাণ তিল খেয়ে থাকেন দেখবেন অনেকটা কিন্তু ব্যথা যেমন কমবে তেমনি ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হবে। সবার শেষে এখানে দিয়ে দিলাম পাতিলেবুর রস। এটা দিলে এটা যদি না দিই তাহলে কিন্তু এই স্যালাডের টেস্টটা অপূর্ণই থেকে যায়। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দর ব্রোকলি দিয়ে দুটো রান্না করে ফেললাম। এই স্যালাড আপনারা যে কোনো সময় খেতে পারেন। যারা ডায়েট করে থাকেন তারা রাতের ডিনারেও এটা খেতে পারেন বা দুপুরের লাঞ্চেও এটা নিতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু লবণটা আলাদাভাবেই দেবেন। লবণটা মিশিয়ে দিলে যেহেতু শসা রয়েছে তাহলে কিন্তু জল ছেড়ে দেবে। তো বন্ধুরা দেখতেই পেলেন দুটো রান্না কত সুন্দর বানিয়ে ফেললাম। দেখতেই পেলেন ব্রোকলি দিয়ে কত সুন্দর দুটো পদ বানানো গেল। আপনারাও এভাবে বানান, আর বানিয়ে প্রথমে তুলসীপত্র দিয়ে গোবিন্দের চরণে নিবেদন করে তারপর সবাই মিলে প্রসাদ পান। তো বন্ধুরা আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজেদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। হরে কৃষ্ণ, হরি বল।